ভাইয়া, কি 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 করছেন? আমি আমি আপনাকে কেন বিয়ে করব? ছেড়ে দিন আমায়। আমি বলবো না কবুল, বিয়ে করব না আমি। আপনার তো ইভা আপুর সাথে বিয়ে হবে। আপু সেজেছিল আপনার জন্য। আমি এখানে কি করছেন তাহলে আপনি? প্লিজ ছেড়ে দিন আমায়, আমি বাড়ি যাব। কম্পিত এক ষোড়শী কন্যার গলা নিজেকে ছাড়াতে ছটফট করছে এসে ষোড়শী কন্যা, তবুও ছাড়তে পারছে না নিজেকে। মেয়েটার নরম হাত দুটো শক্ত করে চেয়ারের হাতলের সাথে এঁটে বেঁধে রাখা, পা দুটো একইভাবে চেয়ারের পায়ের সাথে শক্ত করে বাঁধা। ভয়ের তাপে বিন্দু বিন্দু ঘামে চিকচিক করছে মেয়েটার দুধে আলতা মুখশ্রী। নাকের ডগায় মৃদু মৃদু ঘাম জমেছে, লালচে বর্ণ ধারণ করেছে নাকের ডগার সাথে সাথে নেত্রপল্লবও। ভয়ে বুক দুরুদুরু করছে মেয়েটার। এতক্ষণ ভয় লাগেনি, এখন সব রাজ্যের ভয় ঘিরে ধরেছে ছোট্ট হৃদয়কে। সামনের দিকে ঝুঁকে বসে আছে 23 বছর বয়সী রুডভিক কাবির চৌধুরী, কাবির পরিবারের ছোট ছেলে। রাগচাটা স্বভাবের বেপরোয়া ছন্নছাড়া বদমেজাজি রুখা একটা ছেলে, যার কাছে কারোর পরোয়া নেই। সে এই মেয়েটার আর কে পরোয়া করবে। আর হাতে হুইস্কির বোতল, ওর পরপর অনেকগুলো বোতল খালি করেছে লাস্ট 2 ঘন্টা ধরে। মেয়েটার ভয়ার্ত চিৎকার বিরক্ত হয়ে নেশালো কণ্ঠে বজ্র ধমক দিল রৌদ্র, চুপ, একদম চুপ। আমার ওপর উঁচু স্বর পছন্দ নয় আমার। আর চুপচাপ যা বলছি তাই করবি, তাহলেই ছেড়ে দেব। এই সাদা ভাল্লুকটা তোকে যা বলতে বলছে তাই বল, ঝটপট বল ফার্স্ট। শেষের কথাটা কণ্ঠ চিপিয়ে দাঁতে দাঁত পিষে বলল। ভয়ে শুষ্ক ঢোক গেল সামনের জুব্বা পরিহিত দাড়িওয়ালা মলভি লোকটা। চোখে মুখে তার বিভৎস আতঙ্ক, কপালে তারও ঘাম জমেছে, গলা শুকিয়ে আসছে এ ছেলের ক্ষুব্ধ ভাবমূর্তি দেখে। তিনি ঢোক গিলে কপালের ঘাম মুছলেন, মাথার টুপিটা খুলে পকেটে ঢোকালেন, কম্পিত হাতের কলমটা কাগজে বসিয়ে থেমে থেমে আবারও বললেন গুটিয়ে যাওয়া মেয়েটার উদ্দেশ্যে, তোমার নামটা আরেকবার বলো মা। বানান করে বলবে কেমন? বানান ভুল করলে বিয়ে হবে না। মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠলো, এবার হাত পা ছোড়াছুড়ি করার চেষ্টা করে চেঁচিয়ে উঠলো, বলবো না, আমি কিছুতেই বলবো না, বিয়ে করবো না, ছেড়ে দিন আমায়, আমার ব্যথা লাগছে হাতে। ভাইয়া প্লিজ ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আমার দাদুমণি। হাতের উইস্কির বোতলটা নোংরা ধুলোবালি জমা মেঝেতে আছাড় মারলো রৌদ্র। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লো কাচের টুকরো। চমকে সেটিয়ে গেল মেয়েটা, শ্বাস আটকে নিয়ে চুপ হয়ে গেল। ধক করে রুদ্রর অহংকার ছাড়লো, শাট আপ রাবিশ। যদি আর একবার এসব ফ্যাস ফ্যাস করিস না, তাহলে মুখ ভেঙে দেবো তোর। তোকে তুলে এনেছি আমি এত সহজে ছাড়ার জন্য নয়। আগে আমার কাজ হবে, তারপর ছাড়বো তোকে। তোকে ছাড়বো, তবে কাবির পরিবারে নিয়ে গিয়ে। বউ হবি তুই কাবির পরিবারের, রুডভিক কাবির রুদ্রের বউ, বুঝলি? কাবির পরিবারের বেপরোয়া ছেলের বউ হবি তুই। এই বেপরোয়া ছেলেকে নাকি কেউ বিয়ে করবে না বলেছে আমার বাপ, তাই তো ওই রাস্কেলটা ভেগেছে। বাস্টার্ড গার্ল, ওকে তো পরে দেখে নেব। ছাড়বো না আমি ওকে, আর এখন তোকে ছাড়বো না। চুপচাপ বল, বল নাম কি তোর? মেয়েটা চুপসে গেছে, কান্না চেপে রাখতে না পেরে ফিকরে উঠলো ঠোঁট ভেঙে। মৌলভী লোকটা ফের ভয়ে ভয়ে নরম কণ্ঠে শুধালেন, বলো মা, নামটা বলো, নয়তো তোমার সাথে সাথে এই ছেলে আমাকেও ছাড়বে না। ভারত মেয়েটা ঠোঁট উল্টে ছলো ছলো চোখে তাকাই। মৌলভী লোকটা চোখেও অসহায়ত্ব। তাকে তুলে আনা হয়েছে এখানে ভয় দেখিয়ে, জোরপূর্বক এখানে বিয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। রৌদ্রের 2 বন্ধু সোহান আর সৌভিক রৌদ্রের কথাই এনাকে এখানে তুলে এনেছে। মাগরিবের পর মসজিদ থেকে সবে বেরিয়েছিলেন তিনি, অমনি দুটোই পাজাকোলা করে এনাকে গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে এখানে। প্রাণ ভয়ে ভীত তিনি রুদ্রের অবস্থা দেখে আরো বেশি কুকড়ে গেছেন। এসে থেকেই মেয়েটাকে চেঁচিয়ে গলা ফাটাতে দেখছেন। হাত পা বাঁধা ছোট্ট মেয়েটাকে দেখে বয়স আন্দাজ করা যায়। ফুটফুটে সুন্দর চেহারার গড়ন, যে গড়নে আতঙ্ক স্পষ্ট। মায়া লাগে মৌলভী লোকটার, কিন্তু তার হাত পা বাঁধা ওঝু বাঁধনে। কিচ্ছু করার নেই। রুদ্রের ক্ষিপ্ত অবস্থা দেখে গলা শুকিয়ে আসে। নেশা ঘোরে টলছে রুদ্র, চোখে বিভৎস লাল, ভেজা বোধ হয়, চোয়াল শক্ত, মাত্রাতিরিক্ত। শ্যামলা চেহারা আরো বেশি তামাটে হয়ে গেছে। ক্ষোভের তরুণ ফুলে উঠেছে কপালের উশিরা ও পুশিরা। পাশ থেকে আরো একটা হুইস্কির বোতল তুলে নিল রৌদ্র, ছিপে খুলে চুমুক বসালো বোতলের মুখে। তপ্ত চোখে নিভে আসছে, বহুত নেশা করেছে আজ। হিসেবে অ্যালকোহল পেটে পড়লে নেশা হওয়ারই কথা। বর বেশে রৌদ্র শরীরে আজ তার বিয়ে ছিল।
পরের চুমুকে ঢকঢক করে অর্ধে অর্ধ বোতল খালি করলো সে। এক মুহূর্ত অপেক্ষা হলো না, চেয়ারে হাতলে শক্ত বাড়ি মেরে ভাঙলো কাচের বোতলটা। ভয়ে আতঙ্কে চোখ মুখ খিচিয়ে উঠল ষোড়শী কন্যা। এক টুকরো কাজ ছুটে গিয়ে গেড়ে বসলো কপালের পাশে ডান ভ্রুর ওপর। নিমিষে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে বেরোলো। আহ! সূচক আর্তনাদে বাঁধা হাত পা মুখ খিচে কুকিয়ে উঠল মেয়েটা। রৌদ্র ভ্রুক্ষেপ দেখালো না, তেড়ে গিয়ে ভাঙা কাচের বোতলটা চেপে ধরলো মৌলভী লোকটার গলার নিকট। অন্য হাতে ঘাড় চেপে ধরলো লোকটার। তরতর করে কেঁপে উঠলেন লোকটা। দাঁত খিচে হুঙ্কার ছাড়লো রৌদ্র। এই, না বল, কি নাম তোর? যদি না বলিস তাহলে এই বুড়োটাকে মেরে দেব আমি, আর তারপর তোকে। যদি কাজে না আসিস তাহলে রেখে কি করব তোকে? এই উইটনেস, একে রেখে বা কি করব? রোহান, কিল হিম। লোকটাকে ছুড়ে মারলো রৌদ্র। অতঃপর মাথা চেপে ধরলো নিজের। ভয়ে আতঙ্কে ছোট্ট মেয়েটা ডুকরে উঠলো ব্যথা নিয়ে। না, কিছু করবেন না ওনার। আমি আমি নাম বলছি, যা বলবেন তাই করছি, তবুও ছেড়ে দিন। ফিচেল হাসলো রৌদ্র। মৌলভী লোকটাকে সৌভিক তুলে বসালো। বড় বড় শ্বাস ফেললেন লোকটা। মেয়েটা থামলো, কেঁপে কেঁপে বলল, এরপরে আমাকে ছেড়ে দেবেন তো? বাড়ি যাব তো আমি? রৌদ্রের পুরো শরীর তুলে উঠল। দেব। আশ্বাস পেয়ে মেয়েটা মিনমিনি গলায় নাম উচ্চারণ করে। আমার নাম, আমার নাম মেঘা। পুরো নাম বল। ইভারা তাসনিম মেঘা। মৌলভী কম্পিত হাতে কাঁপতে কাঁপতে কাগজে বিবাহপত্র লিখলেন। রৌদ্র ঘাড় টলছে বারংবার, চোখ নিভে আসছে, সব তালগোল পাকিয়ে যাচ্ছে, নেশা প্রভাবে বিস্তার নেই। রোহান একবার আর চোখে তাকালো সৌভিকের দিকে। রৌদ্র আজ প্রচুর অ্যালকোহল খেয়েছে। ওরা বারণ করতেও সাহস পায়নি, কারণ আজ এখানে যা হচ্ছে সবটার পেছনে ওরাই দায়ী। ওদের দেওয়া তাড়নার জন্য রৌদ্রকে বেপরোয়া পোনা বেড়েছে আজ। এই পুচকে মেয়েটাকে তুলে এনে বিয়ের জন্য ফোর্স করছে রুডভিক, কাবির, রুদ্র। সবটাই সৌভিক আর রোহানের দেওয়া উটকো দেওয়ার ফল। এসব পরিস্থিতি বিগড়ে গেছে, আর সামলানো সম্ভব নয়। রৌদ্রকে থামানো সম্ভব নয় এই মুহূর্তে। থামানো গেলে এই অবধি জল গড়াতো না। ভ্রু নাচালো সৌভিক। নেশার তাল সামলাতে না পেরিয়ে ধপ করে পিছেতে পিছেতে ফ্লোরে পড়ে গেল রৌদ্র। অমনি ধক করে উঠে ছুটে গেল দুই বন্ধু। রোহান বিচলিত হয়ে বলে উঠল, রুডি ব্রো, আর ইউ ওকে? রৌদ্র ঝটকা মেরে দূরে সরালো রোহানকে। ডোন্ট টাচ মি, দূরে সর। ওই সাদা বেয়ারটাকে ফার্স্ট হাতে চালাতে বল, সময় নেই আমার হাতে। মৌলভী কেঁপে কেঁপে দ্রুত হাত চালালেন। মেঘা কাঁপছে তীর তীর করে। কপালের কাছটাই চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। রক্ত গড়িয়ে পড়ছে চোখের কার্নিশ বেয়ে। চোখে ঝাপসা দেখছে মেয়েটা। রৌদ্রকে এই মুহূর্তে খ্যাপাটে কোনো পাগলের থেকে কম কিছু লাগছে না। মেঘা কোথায় ওকে ভালোভাবে ভাব জমাতে গেল, আর এই উগ্র লোকটা এখানে তুলে আনলো ওকে। ঠোঁট কামড়ে ফিকরে ফিকরে উঠছে মেঘা। বাঁধা হাত কচলাচ্ছে। মৌলভী লোকটা একটু থেমে বললেন, কাবিননামায় দিনমোহরের উল্লেখ করতে হয়। কত উল্লেখ করব বাবা? রৌদ্র বুঝলো না নেশার ঘরে। অস্পষ্ট বলল, দিনমোহর কি? এটা স্ত্রীর সম্মান সূচক অধিকার। বিয়েতে দিনমোহর দিতে হয়। কত দিতে হয়? সামর্থ্য অনুযায়ী দিতে হয়। মদ গেলার টাকা পাই না, আমার আবার সামর্থ্য? এই বলেই রৌদ্রিক শেরওয়ানির পকেটে হাত ঢোকালো। পকেট ফাঁকা, কিছুই নেই ওর কাছে। দুলতে দুলতে মাথা ঝাঁকাই রৌদ্র। সামন পকেটের পাশে একটা ফ্লাওয়ার পিন লাগানো স্বর্ণের তা। ছেলেদের স্বর্ণ পড়তে নেই। রৌদ্রের মা এটা শেরওয়ানিতে লাগিয়ে দিয়েছেন, তাই রৌদ্র হ্যাচকা টানে খুলে ফেললো, বাড়িয়ে দিল, দিয়ে বলল, এটা দিয়ে দিন। শেষমেশ দুজনের সাক্ষ্য নিয়ে কাগজে কলমে কাবিন নামায় বিয়ের স্বাক্ষরিত হলো। দুটো সাইন নেওয়ার পরপরই মৌলভী লোকটা প্রাণ ভয়ে পালালেন সবটা শেষ করে। রুদ্র ইশারা করতেই মেঘার হাতের বাঁধন খুলে দিল সৌভিক। অমনি প্রাণ ফিরে পেল মেঘা। উঠে দাঁড়ালো। রুদ্রকে নিজের দিকে টলতে টলতে এগোতে দেখে কয়েক কদম পেছালো মেয়েটা। ছাড়া পেয়েছে এবার। কয়েক ধাপ পেছিয়ে পথ ফাঁকা পেয়ে দ্রুত পিছু ফিরে ছুটতে উদ্যত হলো ষোড়শী কন্যা। অমনি হ্যাচকা টানে পড়ল মাথার লম্বা হাঁটুপোর সমান বিনুনিটাই। থমকে গেল ছটফটে উদ্যত পা যুগল। ব্যথায় কুকড়ে উঠল মেঘা। রৌদ্র বিনুনিটা হাতে পেঁচিয়ে ঝটকা মেরে মেঘার ছোট্ট দেহটাকে টান মেরে এনে ফেললো নিজের বুকের ওপর। ছোট্ট ষোড়শী কন্যার চুলের মুঠি শক্ত করে চেপে ধরলো। চোখ মুখ খিচে হাত ছুড়ে কোকিয়ে উঠল মেয়েটা। রুদ্র নিভু নিভু চোখে মেয়েটার ব্যথাতুর মুখ পানে তাকিয়ে দাঁত কিমিরে বলে হেসে, কোথায় পালাচ্ছিস স্টুপিড গার্ল?
ভাইয়া ছেড়ে দিন, লাগছে আমার। আপনি বলেছিলেন আপনি আমাকে বাড়িতে যেতে দেবেন। দেব তো, তবে সেটা কবির ম্যানশনে। এখন চল আমার সাথে, তুই যাবি আমার সাথে, চল। আমার বাড়িতে আমাকে বাঁধার জন্য বউ প্রয়োজন, হয়েছিস তুই আমার বউ। এই তো তুই আমাকে বিয়ে করলি, এবার চল আমার বাপকে গিয়ে তোর সাথে পরিচয় করিয়ে দিই। দেখাই তার রিকলেস ছেলেকে কেউ একজন বিয়ে করেছে। একটা ভেগেছে তো কি হয়েছে, আর একটা তো জুটেছে, তুই জুটেছিস, আর নিজে এসেছিস আমার কাছে, আর ছাড়ছি না তোকে। লেটস গো ওয়াইফি। চুলের মুঠি ছেড়ে হাত ধরে টানতে গেলে ঝাড়া মেরে রৌদ্রের হাত ছাড়ালো মেঘা। সর্বশক্তি দিয়ে গলা চিরে চিৎকার করলো এক পর্যায়ে, ইউ বেস্ট, যাব না আমি আপনার সাথে, আপনি খুব খারাপ। আমি বাড়ি যাব, আমার আমার দাদুমণি অসুস্থ, চিন্তা করবে আমার জন্য, যেতে দিন আমায়। রৌদ্র দিতে ওঠে, ঘাড় ডোলে আবারও ঘাড় ঝুঁকিয়ে এবার চেপে ধরে মেয়েটার নরম জোয়ান। রিজেকশন আমাকে? আই হেট ইট, আই হেট রিজেকশন। চোয়াল ছাড়তেই মেঘা কিরমিরিয়ে উঠে ক্ষোভের বসে এতক্ষণের তৈরি সব জমানো ভয় এক ঝটকায় উপড়ে ফেলে, খিচে ফেললো তার চোখ মুখ। ঝাপসা চোখে জ্বলন্ত আগুনের ঝিলিক বয়ে যায়। রৌদ্রের লম্বাটে চেহারার তুলনায় ওর ছোট্ট চেহারাখানা নগণ্য। মেঘা শূন্য মস্তিষ্কে দুহাতে শেরওয়ানির কলার টেনে ধরলো রৌদ্রের। বৃদ্ধা আঙ্গুলে ভর করে শরীর উঁচিয়ে আহমক আকস্মিক দাঁতে চেপে ধরলো রৌদ্রের গলার নিকট। দাঁত বসিয়ে সর্বশক্তি নিয়োগ দিল সেখানটায়। নিশের টাল রৌদ্র চোখ খিঁচল, কপালে শিরা উপশিরা ফুলে উঠল দপ করে। রোহানা সৌভিক ছুটে আসতে গেলে হাত উঁচিয়ে বাধা দিল রৌদ্র। নিজেই কিরমিরিয়ে ঝটকা মেরে ছিটকে ফেললো মেয়েটাকে। দু কদম পেছাতেই সৌভিক সামনে নিল মেঘাকে। রৌদ্র গলায় হাত বসায়, চিনচিন করে ওঠে গণ্ডদেশ। তরতর করে ক্ষুব্ধতা বাড়ে রৌদ্রে। তেড়ে গিয়ে কিছু না ভেবে সজোরে একটা থাপ্পড় বসায় মেঘার গালে। মাথা চড়কে ওঠে মেঘার, চক্কর দিয়ে ওঠে আশপাশ। থাপ্পড়ের তাল সামলে ওঠার আগেই ওর গলা টিপে ধরলো রৌদ্র। খড়খড়ে শক্ত হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরলো চিকন মেলি গ্রীবা। হাত দাঁত খিচুনি দিয়ে উঠল, স্পর্ধা দেখা সময় এইটুকু একটা মেয়ে আমাকে আঘাত করিস। মুহূর্তেই শ্বাস রোধ হয়ে আসলো মেঘার। রৌদ্রকে রোধের চেষ্টা করে বিফল হলো। চোখ উল্টে আসলো মুখশ্রী বিবর্ণ হয়ে। ফর্সা ধবধবে চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। এবার বাড়াবাড়ি মাত্রা বেড়েছে। আর সৌভিক আর রিহান থামালো রৌদ্রকে, টেনে টুনে ওকে দূরে সরালো মেঘার থেকে। সব রাগ ক্ষুব্ধতা ওই মেয়েটার ওপর নিংড়ে ঝাড়ছে রৌদ্র। মেঘা কাঁপছে, ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো ও। হেসে উঠল রৌদ্র, আবার তেড়ে আসতে চাইলো, ওকে ধরে বেঁধে আটকালো সৌভিক। আরে ভাই, পাগল হয়ে গেছিস তুই? অনেক হয়েছে। এই মেয়েটার ওপর উঠে পড়ে লেগেছিস কেন তুই? অন্যের ঘরের মেয়ে, চিনিস না জানিস না, ফোর্স করে যা করেছিস এনাফ হয়েছে। রাগের মাথায় ভুলভাল কিছু করতে যাস না, এক্ষুনি যদি কিছু হয়ে যেত ওর। মেঘার শরীর অবশ হয়ে আসে। থাপড়ের পর 5 আঙ্গুলের দাগ স্পষ্ট হয়ে পড়েছে ফর্সা গালে। উন্মুক্ত গলায় কাছে আঙুলের ছাপ উল্টানো চোখ জোড়া স্বাভাবিক হওয়ার আগেই ধীরে ধীরে নিভে আসে ওর। রুদ্ধশ্বাস জোরালো হয়ে আসে, বুকে আটকায় নিঃশ্বাস। সৌভিক ওকে ধরে রাখার মাঝে টলে পড়লো মেয়েটা। লুটিয়ে পড়লো সৌভিকের হাত ছাড়িয়ে। লুটিয়ে পড়ে সম্পূর্ণ জ্ঞান খোয়ানোর আগে বের করলো, ভাইয়া। রাত 10টা, বিলাসবহুল কাবির ম্যানশন। পুরো বাড়ি নানান ফেরি লাইটের আলোয় ঝকঝক করছিল সন্ধ্যা পর্যন্ত। বরণ ছিল যে আজ এখন দপ করে নিভে গেছে সব আলো। অন্ধকার নেমে এসেছে অফ হোয়াইট রঙের দেওয়ালগুলোতে। বাড়ির ভেতরটা গুমট, স্তব্ধতার রেশ পুরো বাড়িতে। ড্রয়িং রুমে চুপচাপ বসে আছেন বাড়ির সকলে। তোফায়েল কাবির, তৌসিফ কাবির, 2 ভাই পাশাপাশি মুখ ভার করে বসে, মুখে বিভৎস নিরেট উভয়ের। আর ক্ষুব্ধতা স্পষ্ট তোফায়েল কবিরের চেহারায়। মাথায় আগুন জ্বলছে এখনো। রুবিনা কাবির জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন স্বামীর পেছনে। মুখ খোলার মতো ক্ষীণ সাহসটুকুও কুলাচ্ছে না ভদ্র মহিলার। তোফায়েল কবির বরাবর গম্ভীর তপ্ত মেজাজি। রাগের না তেমন, তবে রেগে গেলে সহজে দমেন না। সিঁড়ির নিচে বড় একটা লাগেজ। রুবিনা কাবির সেটার দিকে এক পলক তাকালেন, দৃষ্টি ফিরিয়ে সাহস চুকে নিভু স্বরে মুখ খুললেন ধৈর্য হারিয়ে, শুনুন না, দেখুন, একটু মাথা ঠান্ডা করুন। এভাবে রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, শান্ত হন আগে। ছেলেটার খোঁজ নিন একটু। রাগের মাথায় ও নিজেও বেরিয়ে গেছে। যদি ভুলভাল কিছু, চুপ করো,
কচি খোকা নয় তোমার ছেলে, ভুলভাল করার মতো কি করবে পেট পুড়ে নেশা করা ছাড়া। আর তুমি শান্ত হতে বলছো আমায়? শান্ত হব আর কত, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি বেপরোয়া ছেলের বেপরোয়া অপনা। আর আমাদের স্ট্যাটাস মান সম্মান সব খোয়া গেছে তোমার ওই ছেলের জন্য। যেটুকু বাকি ছিল আজ সেটুকু জলে ভাসিয়ে দিয়েছে ওই ছেলে। বাড়িতে তো আরো দুটো ছেলে আছে, তারা তো বড় ওর, আর তারা তো এমন হয়নি। ও কেন বিপথে পা বাড়ালো? আজ সবকিছুর লিমিট ক্রস করে গেছে, আজ আর ছাড় পাবে না ও। দুই ভাইয়ের মধ্যে তোফায়েল কাবির ছোট, আর বড় ভাই তৌসিফ কাবির। তিনি ছোট ভাইয়ের তুলনায় যথেষ্ট ঠান্ডা। তোফায়েল কাবির রাগচটা একটু, তৌসিফ কাবির ভাইয়ের রাগ বুঝে ঠান্ডা স্বরে বললেন, ও হয়েছে, এবার একটু শান্ত হ। রৌদ্র কেমন সেটা কারোর অজানা নাই। আর আজ যা হয়েছে তাতে রৌদ্রের এমনটা করা আমাদের কাছে অস্বাভাবিক হলেও ওর কাছে অস্বাভাবিক নয়। বিয়ে বাড়িতে এমন অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটেছে, এতে ইভার কাণ্ডও যথেষ্ট দায়ী। আর ওর না পালালে এর কিছুই হতো না। বিয়ের সিদ্ধান্তটা তো আগে থেকে নেওয়া হয়েছিল, ইভার মতামতও নেওয়া হয়েছিল, ওকে তো জোর করা হয়নি বিয়েতে। তাহলে এমন উপস্থিত সময়ে আর বিয়ে ছেড়ে কাউকে না জানিয়ে পালিয়ে যাওয়ার মানে কি? শুরুতেই বাদ সাধলে এমন কিছুই হতো না। এখন ও হতো না বলছো ভাইজান? তখন শুরুতেই বাদ সাধলে আরো বেশি অঘটন ঘটিয়ে বসতো ওই ছেলে। না জানি তখন কি করতো। বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কার জন্য? ওর জন্যই তো। ও নিজে তো পাগল হয়ে গেছিল ইভাকে বিয়ে করতে। ভাইয়ের ক্ষুব্ধ মুখশ্রী থেকে চোখ সরিয়ে রুবিনা কাবিরের দিকে তাকালেন তৌসিফ কাবির। শান্ত স্বরে প্রশ্ন করলেন, আজও কোথায়? ঘরে, ওকে ডাকো। রৌদ্রর একটা খোঁজ নিতে বলো এখন। তার কথার মাঝেই সদর দরজার দিকে আগমন ঘটল এ বাড়ির ছোট ছেলে রৌদ্রিক কাবির। রৌদ্রের নেশাগ্রস্ত অবস্থায় এলোমেলো পায়ে টলতে টলতে ভেতরে ঢুকলো সে, সাথে সৌভিক আর রোহান। সৌভিকের কোলে জ্ঞানহীন একখানা রমণী। ড্রয়িং রুমের সবাই চকিতে তাকালো দরজার দিকে। রৌদ্রের ভেতরে পা রেখে চেঁচিয়ে ডাকলো নেশার টানে, তোফায়েল কাবির, আপনি কোথায়? দেখে যান। এসেছি আমি, এসেছে আপনার বেপরোয়া ছেলে। দেখে যান, সে একা আসেনি, বউ নিয়ে এসেছে। রুবিনা কাবির ছেলের টালমাটাল অবস্থা দেখে ছুটে গেলেন। রুদ্র, বাবা তুই এসেছিস? তুই এ কি অবস্থা করেছিস নিজে? ও মম, আমার আমার এই অবস্থা আজ প্রথম দেখছো নাকি? ডাকো তোমার স্বামীকে, তিনি দেখো কেসে। আমি বিয়ে করেছি, বউ এনেছি, আমাকে নাকি কেউ বিয়ে করবে না? এ দেখো, এই মেয়েটা বিয়ে করেছে আমায়। কোথায় তোমার স্বামী? বলতে বলতে তোফায়েল কাবিরের দিকে চোখ ফেলল রৌদ্র, হাসলো মাকে ছাড়িয়ে দু কদম এগিয়ে বলল, এই তো দেখুন, এই দেখুন মিস্টার তোফায়েল কাবির, আপনার বৌমা এসেছে, এবারই ছোট বউ এসেছে, ওয়েলকাম করুন তা ওকে। এবার সবাই তাকালো সৌভিকের কোলে নেতিয়ে পড়া মেয়েটার দিকে। অমনি বৃহৎ হয়ে আসলো সবার চাহনি। উঠে দাঁড়ালেন দুই ভাই। তত্তরে মেজাজে আরো বেশি বিগড়ে গেল তোফায়েল কাবিরের। উচ্চ স্বরে ধমকে উঠলেন তিনি, অসভ্য ছেলে, মদ খেয়ে মাতলামি করছো বাপের সামনে? কে এই মেয়েটা? কাকে তুলে এনেছো তুমি? ও অন্য কোনো মেয়ে নয়, ও আমার বউ। তুলে আনিনি, বিয়ে করে এনেছি ওকে। বাজ পড়ল কাবিরের পরিবারের বেপরোয়া ছেলের কথায়। বাড়ির অন্য দুই ছেলে আদ্র আর শুভ্র নিচে নামলো সিঁড়ি বেয়ে। চমকে সৌভিকের কোলে মেয়েটার দিকে তাকালো সকলে। দাঁত খিচুনি দিলেন তোফায়েল কাবির, হাত মুঠো করে রাগ সংবরণ করলেন তিনি। তৌসিফ কাবির বলেন খানিক রাগ প্রকাশ করে, রৌদ্র এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? নেশার ঘরে ভুলভাল বকছো? কে এই মেয়েটা? ভুলভাল বকছি না বাবাই, নেশার ঘরে নেই আমি, নেশা হয় না আমার, আমি বিয়ে করেছি, ও আমার বউ। মুখ খিচে টেনে গেলেন তোফায়েল কাবির। এই ছেলে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে বারংবার। কোথা থেকে কোন মেয়েকে এই অবস্থায় নিয়ে এসেছে কে জানে। স্বামীকে তেড়ে আসতে দেখে ছেলের সামনে ছেলেকে আড়াল করে ঢাল হয়ে দাঁড়ালেন রুবিনা কাবির। কি করছেনটা কি? শান্ত হন, আগে শুনুন ওর কথা। সরে দাঁড়াও মম। কি করবেন উনি আমার? মারবেন? মেরেছেন তো, সবার সামনে থাপ্পড় মেরেছেন আমায়। রুদ্রিক কাবির রৌদ্রের গায়ে হাত তুলেছেন উনি। আর কি বাকি আছে করার? চুপ, বেয়াদব ছেলে। রুবিনা, আবার তোমার ছেলেকে আমার ধৈর্যের পরীক্ষা নিতে বারণ করো। ও নেশা ছোটাবো আমি। বলতে বলো, কে এই মেয়েটা? কার মেয়েকে এই অবস্থায় তুলে এনেছে ও? রৌদ্র কেবলই গা দুলিয়ে হাসলো। আর রৌদ্র আদ্র ঠোঁট ভিজিয়ে এগিয়ে যায়, ভাইকে টেনে নিজের দিকে ধরে। রৌদ্র আর আদ্র দুই ভাই, যমজ। আদ্র পুরো নাম আদ্রিয়ান কাবির আদ্র। 23 সেকেন্ডের বড় ওরা একজন আরেকজনের থেকে। এক মায়ের গর্ভে একই সাথে জন্মালেও দুই ভাই সম্পূর্ণ ভিন্ন, একে অপরের বিপরীত। আদ্র যথেষ্ট শান্ত স্বভাবের, আর রুদ্র অশান্ত নির্ভীক।
চেহারাতেও বিন্দু মাত্র সাদৃশ্য ওদের। আদ্র রুদ্রকে টেনে বলল, রুডি, সিরিয়াস মোমেন্টে হেয়ালি করবি না একদম। আজ যা ঘটিয়েছিস তাতে আব্বু এমনিতেই রেগে আছে, আর রাগাস না আব্বুকে। প্লিজ বি সিরিয়াস। কে ও? ওর এ অবস্থায় কেন? ওকে মেরেছি, স্টুপিড, এক থাপ্পড়ে জ্ঞান হারিয়েছে। এই নাকি ও রুদ্ভিক কাবির রৌদ্রের বউ? হ্যাঁ। আদ্র, তোমার ভাইকে দূরে সরাও আমার চোখের সামনে থেকে। আমি কিন্তু আবার ওর গায়ে হাত তুলে বসবো। কন্ট্রোললেস হতে বাধা করো না আমায়। ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো আমার চোখের সামনে থেকে। এ বাড়িতে আর ওর কোনো জায়গা নেই। এমন এমন উশৃঙ্খল ছেলের সাথে ছেলের কোনো জায়গা নেই আমার বাড়িতে। বাপের কথাই গলা চেপে রৌদ্র বলল, উশৃঙ্খল? আমি উশৃঙ্খল? এই উশৃঙ্খল ছেলেটাকে তো শৃঙ্খলে আনতে চেয়েছিলেন, বিয়ে 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 দিতে চেয়েছিলেন, বউ এনে আমাকে ঘরে বাঁধতে চেয়েছিলেন। এই নিন বউ, আপনার উশৃঙ্খল ছেলের বউ। বিয়ে করেছি আমি ওকে, জোর করে বিয়ে করেছি। শুনে রাখুন, ওকে বিয়ে করেছি আমি। তোফায়েল কাবিরের সংযত হওয়ার শক্তি কমে আসে। সৌভিকের দিকে রাগে রগরগে দৃষ্টিতে দৃষ্টিপাত করেন তিনি। এরাই তো এই রুক্ষ ছেলের সঙ্গের সাথী। তোফায়েল কাবিরের অমন দৃষ্টিতে ঝট করে চোখ নামায় সৌভিক। গলা ভেজে মিনমিন সব করে বলে প্রশ্ন করার আগেই, রুদ্র যা বলছে একদম ঠিক বলছে আঙ্কেল। ওই মেয়েটাকেই বিয়ে করেছে রুদ্র। ফোঁস করে উঠলেন তোফায়েল কাবির। মুহূর্ত বিলম্ব করলেন না আর। সিঁড়ির নিচে থেকে লাগেজটা টেনে নিয়ে আসলেন গটগট পায়ে। প্রথমত সেটা ছুঁড়ে মারল সদর দরজার বাইরে, অতঃপর নেশাখোর ছেলের দিকে এগিয়ে আসলেন। রুবিনা কাবির আর আদ্রকে উপেক্ষা করে কলার ধরে হিড়হিড়িয়ে টেনে নিয়ে যেতে লাগলেন রৌদ্রকে। নেশার ভারে রৌদ্রের শক্তি দুর্বল হয়ে এসেছে, শরীরে সার নেই বিন্দুমাত্র। আর কেউ বাধা প্রয়োগের আগে ছেলেকে বাড়ির বাইরে ছুলে মারলেন তিনি। গজগজিয়ে উঠল রৌদ্র। আপুর উপর উদ্ধত্ত হওয়ার ক্ষমতা থাকলেও সেই মানসিকতা নিয়ে ওর পারল না উদ্ধত্ত হতে। পিছিয়ে গেল হাত মুঠো করে। হুঙ্কার ছাড়লেন তোফায়েল কাবির, আজ থেকে এ বাড়ির দরজা পুরোপুরি বন্ধ তোমার জন্য। বেরিয়ে যাও, এমন ছেলে কোনো প্রয়োজন নেই আমার। আজ থেকে আমার একটাই ছেলে আর একটাই মেয়ে, দুটো সন্তানের বাবা আমি। আমার আর কোনো সন্তান নেই, আর কোনো সন্তান ছিল এটা ভুলে যাব আমি। আমার কাছে আজ থেকে তুমি মৃত। ক্ষোভের বশবর্তী হয়ে মুখে যা আসলো তাই বলে ফেললেন তিনি। রুদ্র নির্বিকার। রুবিনা কবির মুখে হাত রেখে চেঁচিয়ে উঠলেন, কি সব বলছেন আপনি? চুপ করো তুমি, আমাকে রুখতে আসবে না আজকেও। যদি আসো তাহলে আরো কঠিন ডিসিশন নিতে বাধ্য হব আমি। হয় আজ এই বদমাইশ ছেলে এ বাড়িতে থেকে বেরোবে, নয়তো আমি। বলে গজগজ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন তিনি। আর কাউকে কিছু বলার সুযোগ দিলেন না। উনি রেগে আছেন, রাগ কমলে সবটা ভুলে যাবেন। তৌসিফ কাবির শান্ত মস্তিষ্কে ধীরে শ্বাস ফেললেন। বললেন, রৌদ্র ভেতরে এসো। রৌদ্র শুনল না, ঝাড়া কণ্ঠে বলল, সৌভিক, ওই ডাস্টবিনটাকে ছুঁড়ে মার এদের মুখে। ওরা থাকুক ওদের ছেলে বউকে নিয়ে। ছেলে নেই আর থাকবেও না, চলে আয়। আজ থেকে আমি মৃত সবার কাছে। এ বাড়ির ছোট ছেলে মৃত, এ বাড়িতে আর ফিরবো না আমি। সৌভিক মেঘাকে সোফায় শোয়ালো। রৌদ্রকে কেউ থামালো না। আর শুভ্র থামাতে গেলে বারণ করলেন তৌসিফ কাবির। এই মুহূর্তে বাপ ছেলে দুজনেই চটে আছে। রৌদ্র আপাতত বাড়ির বাইরে থাকুক দুদিন, মাথা ঠান্ডা হলে আবারও ফিরে আসবে আপনা আপনি। এমনিতেও মাঝে মাঝে বেশি বাড়াবাড়ি করলে নিজে থেকে বাড়িতে ফেরে না রৌদ্র। সৌভিকের অ্যাপার্টমেন্টে থাকে দিনের পর দিন। ছেলে যাওয়া মাত্রই রুবিনা কাবির মুখ চেপে কেঁদে উঠলেন। এই ছেলেটার কপালে কি আছে কেন বুঝতে চায় না ও? এখন না জানি নতুন কোন বিপত্তি ঘর বাঁধালো। চেনা নেই জানা নেই এই মেয়েটাকে বিয়ের নামে কোন মোড়ে এনে দাঁড় করালো এই ছেলে। সোফার ওপর নিঘার নিস্পন্দ দেহখানা পড়ে আছে। কপালের কাছে রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে ইতিমধ্যে। রৌদ্র আর শুভ্রকে একে অপরের দিকে চাওয়াচাই করলো মলিন মুখে। শাহিনা কাবির চুপ ছিলেন এতক্ষণ। এসব দেখে দেখে অভ্যস্ত এই বাড়ির সবাই। তবে আজ ঝামেলা বেড়েছে। তিনি বিচলিত হয়ে ছুটে গেলেন নিঘার দিকে। মেয়েটার ওপর কেউই ধ্যান দিচ্ছে না। মেয়েটার মুখশ্রী দেখে ভরকান শাহিনা কাবির। গালে 5 আঙুলের দাগ স্পষ্ট, আর কপাল কেটে রক্ত জমাট বেঁধেছে। কে এই মেয়ে? কি তার পরিচয়?